হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরবি একাডেমি। সিআরবি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে এটি আমাদের জিকের মহা ম্যারাথন ক্লাস। আজকে আমরা এই ক্লাসে আলোচনা করব তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষাকে টার্গেট করে জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, কম্পিউটার থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো, আজকে এটি তোমাদের জেনারেল স্টাডিজের লাস্ট মিনিট রিভিশন তোমরা বলতে পারো, বা লাস্ট মিনিট সাজেশন, বা জিকের মহা ম্যারাথন ক্লাস। তো পরীক্ষার এই শেষ মুহূর্তে এই ক্লাসটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের মহা ম্যারাথন ক্লাস। তো প্রথমেই আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ ছদ্মনাম। তো দেখো, ছদ্মনামের প্রথম প্রশ্ন কী রয়েছে? ব্যাঙাচি এটি কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলাম। নেক্সট দেখো, অনিলা দেবী কার ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের কিন্তু পুলিশের বিগত বছরে তোমরা দেখবে যে ছদ্মনাম এই টপিক থেকে কিন্তু মোটামুটি পরীক্ষাতে প্রশ্ন আসে, সুতরাং ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট দেখো, বীরবল এটি কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী। টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে প্যারীচাঁদ মিত্র। পরশুরাম রাজশেখর বসু হয়ে যাবে সঠিক উত্তর। কমলাকান্ত কার ছদ্মনাম? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। হুতুম প্যাঁচা এটি হয়ে যাবে কালীপ্রসন্ন সিংহ। আন্নাকালী পাকরাশি এটি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। তো এই সমস্ত নতুন বিজ্ঞপ্তিগুলিকে টার্গেট করে দেখো, আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 10ই ডিসেম্বর থেকে অলরেডি ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026 এটা শুরু হয়েছে। তোমরা যারা নতুনভাবে পুলিশ পরীক্ষার জন্য প্রিপারেশন করতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। নতুন করে কিন্তু পুলিশ পরীক্ষার ব্যাচ শুরু হয়েছে। এবং আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমাদের আগামী 25শে ডিসেম্বর থেকে কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য নতুন কিন্তু একটা ব্যাচ শুরু হচ্ছে। এটা আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দিলাম। তোমরা কিন্তু পরীক্ষার পর, মানে রবিবারের পর থেকে সোমবার থেকে তোমরা কিন্তু এই নতুন কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার ব্যাচে ভর্তি হতে পারবে। আগামী 25শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে। ওকে, তো এরপরে দেখো নেক্সট, মৌমাছি। মৌমাছি কার ছদ্মনাম? সঠিক উত্তর হবে বিমল ঘোষ। স্বপন বুড়ো এটা হবে অখিল নিয়োগী। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো, বেদুইন এটি কার ছদ্মনাম? দেবেশচন্দ্র রায়। বানভট্ট এটি কার ছদ্মনাম? নিহার রঞ্জন গুপ্ত। ওকে, নেক্সট দেখো, সুমিত্রা দেবী এটি হয়ে যাবে মহাশ্বেতা দেবী। এবং দাদা ঠাকুর এটি হয়ে যাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো এইবার আমরা দেখে নেব বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতার নাম। এই টপিকটিও তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো, অরণ্যের অধিকার এই গ্রন্থটি কে রচনা করেছেন? দেখো, তোমাদের পুলিশ পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর হবে মহাশ্বেতা দেবী। নেক্সট দেখো, গুপিগাইন বাঘাবাইন এই গ্রন্থটি কে রচনা করেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু এই ক্লাসটি একবার চোখ বুলিয়ে নেবে। প্রচুর গুরুত্বপূর্ণ কিন্তু বাছাই করা প্রশ্ন এই ক্লাসে রাখা হয়েছে, যেগুলো তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, অগ্নিবীণা, ঝিঙে ফুল, সঞ্চিতা এই গ্রন্থটি কে রচনা করেছে? এই গ্রন্থগুলো কার রচনা? সঠিক উত্তর হবে কাজী নজরুল ইসলাম। দুর্গেশ নন্দিনী এটাও ভীষণ গুরুত্বপূর্ণ। তো দুর্গেশ নন্দিনী এই গ্রন্থটি রচনা করেছেন, সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, আরণ্যক। আরণ্যক এই গ্রন্থটি কে রচনা করেছেন? সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। দেখো, আরণ্যক এবং অরণ্যের অধিকার এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবে না। অরণ্যের অধিকার হবে মহাশ্বেতা দেবী, আর আরণ্যকটা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, পুতুল নাচের ইতিকথা। তো এই গ্রন্থটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো, টেনিদার অভিযান এই গ্রন্থটির রচনা কে করেছেন? সঠিক উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। মহাপৃথিবী এটা হয়ে যাবে জীবনানন্দ দাশ। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বাঞ্ছারামের বাগান এটিও মনে রাখবে মনোজ মিত্রের রচয়িতা। ওকে, তো এই হলো বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং রচয়িতা। এবং বাংলা সাহিত্য বাদ দিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে। এবার আমরা সেই বই এবং লেখকদের নাম দেখে নেব। তো দেখো, প্রথম প্রশ্ন কী রয়েছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। দেখো, প্রত্যেকটা কিন্তু বাছাই করা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখককে? সঠিক উত্তর হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু আমাদের ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। নেক্সট দেখো, ইন্ডিয়া ডিভাইডেড এই বইটি কে লিখেছেন? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই বইটির লেখককে? সঠিক উত্তর হয়ে যাবে স্টিফেন হকিং। ট্রেন টু পাকিস্তান এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে খুশবন্ত সিং। নেক্সট দেখো, থ্রি মিস্টেক অফ মাই লাইফ, হাফ গার্লফ্রেন্ড এই সমস্ত বইগুলো কে রচনা করেছেন বা লেখককে? সঠিক উত্তর হবে চেতন ভগত। নেক্সট দেখো, ব্রোকেন রিপাবলিক
এই বইটি কে লিখেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অরুন্ধতী রায়, এবং তিনি কিন্তু বুকার পুরস্কার প্রাপক প্রথম মহিলা। নেক্সট দেখো ইন্ডিয়ান ফিলোসফি, তো এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হবে সর্বপল্লী রাধাকৃষ্ণন, তিনি আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি। দ্য ক্যান্টারবেরি টেলস পরীক্ষাতে প্রচুরবার আসা প্রশ্ন, সঠিক উত্তর হবে চসার, এর রচয়িতা হলেন চসার। নেক্সট দেখো উইংস অফ ফায়ার, দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে এপিজে আব্দুল কালাম, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে, উইংস অফ ফায়ার এই বইটির রচয়িতাকে। নেক্সট দেখো দাস ক্যাপিটাল, মনে রাখবে কার্ল মার্কস, গ্যালিভার ট্যাভেজ, জোনাথন সুইফট। লং ওয়াক টু ফ্রিডম এই বইটির লেখককে, সঠিক উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। তো এইবার আমরা দেখে নেব বিখ্যাত বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টা, কারণ পুলিশ পরীক্ষাতে কিন্তু এই টপিকগুলো থেকে প্রশ্ন আসে। দেখো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য যে সমস্ত টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেই সমস্ত বাছাই করা টপিক কিন্তু আজকের এই জিকের ম্যারাথন ক্লাসে রাখা হয়েছে। আমরা আলোচনা করছি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তো দেখো বাংলা সাহিত্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র এবং স্রষ্টা, ফেলুদা, প্রফেসর শঙ্কু এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে বা স্রষ্টাকে, সঠিক উত্তর হবে সত্যজিৎ রায়। নেক্সট দেখো অপু, দুর্গা, ভানুমতি, সত্যচরণ এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে, সঠিক উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নেক্সট দেখো চারুলতা, নিরুপমা, গোড়া এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে, সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নবকুমার কৃষ্ণকান্ত এটা হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট দেখো মহেশ, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, সব্যসাচী, দেবদাস এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘনাদা এটি হয়ে যাবে প্রেমেন্দ্র মিত্র। পাগলা দাশু, কুমড়ো পটাশ, সুকুমার রায় হয়ে যাবে সঠিক উত্তর। বজ্রদা এই চরিত্রের রচয়িতাকে, গৌর কিশোর ঘোষ। ওকে, নেক্সট দেখো হর্ষবর্ধন, গোবর্ধন এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে, শিবরাম চক্রবর্তী। কাকাবাবু এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সুনীল গঙ্গোপাধ্যায়। ব্যোমকেশ চরিত্র মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের পুলিশ পরীক্ষার জন্য, ব্যোমকেশ এই চরিত্রটির স্রষ্টাকে, সঠিক উত্তর হয়ে যাবে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এছাড়া দেখো পাণ্ডব গোয়েন্দা, নন্টে ফন্টে এগুলো মনে রাখবে। পাণ্ডব গোয়েন্দা এই চরিত্রটির স্রষ্টাকে, সঠিক উত্তর হবে ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। আর নন্টে ফন্টে, হাদা ভোদা, বাটুল এই সমস্ত কার্টুন চরিত্রগুলির রচয়িতাকে, এটাও কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, সঠিক উত্তর হবে নারায়ণ দেবনাথ। ওকে, এবার আমরা দেখে নেব বেশ কিছু আন্তর্জাতিক চরিত্র এবং স্রষ্টা, কারণ রিসেন্ট আমরা দেখবে পুলিশ পরীক্ষাগুলোতে কিন্তু যে আন্তর্জাতিক যে বিভিন্ন চরিত্রগুলো রয়েছে সেইখান থেকেও কিন্তু প্রশ্ন আসছে। ওকে, যেমন দেখো মিকি মাউস, মিনি মাউস, তো এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে, মোস্ট ইম্পর্টেন্ট, সঠিক উত্তর হবে ওয়াল্ট ডিজনি। নেক্সট দেখো টম অ্যান্ড জেরি, যোগী বিয়ার এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে, সঠিক উত্তর হবে উইলিয়াম হানা এবং জোসেফ বারবারা। নেক্সট দেখো টিনটিন, ক্যাপ্টেন হ্যাডক এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে, হার্জ, টার্জেন গুরুত্বপূর্ণ। এডগার রাইস ব্যারোজ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো স্পাইডারম্যান এবং সুপারম্যান এগুলো মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে অলরেডি এসেছে। তো দেখো স্পাইডারম্যান এই সমস্ত চরিত্রগুলির রচয়িতাকে, সঠিক উত্তর হবে স্ট্যানলি এবং স্টিভ ডিটকো। আর সুপারম্যানটা হয়ে যাবে জেরি সিগেল এবং জো সুস্টার। ওকে, নেক্সট দেখো বিভিন্ন পুরস্কার এবং ক্ষেত্র থেকে, এবং এই টপিক থেকে কিন্তু অলরেডি তোমাদের 30শে নভেম্বর যে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা হলো সেইখানে কিন্তু প্রশ্ন এসেছিল, যেমন গ্র্যামি পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়, তো সেই টাইপের প্রশ্ন এবার আমরা আলোচনা করে নেব। অস্কার পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কিসের জন্য দেওয়া হয়, চলচ্চিত্র বা সিনেমা। নেক্সট দেখো ম্যান বুকার পুরস্কার, এটা হয়ে যাবে ইংরেজি উপন্যাস। ম্যান বুকার ইন্টারন্যাশনাল এটি হয়ে যাবে ইংরেজি সাহিত্য। ওকে, নেক্সট দেখো পুলিৎজার, এটি হয়ে যাবে সাংবাদিকতা। গ্র্যামি পুরস্কার এই প্রশ্নটা অলরেডি তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে কিন্তু এসেছিল, সঠিক উত্তর হবে সঙ্গীত। কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়, বিজ্ঞানের জনপ্রিয়তা। অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় বা কী জন্য দেওয়া হয়, গণিত হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। বোল্ডক পুরস্কারটা মনে রাখবে কৃষি এবং পরিবেশের উন্নয়নের গবেষণার জন্য। ওকে, জ্ঞানপীঠ পুরস্কার আমাদের ভারতীয় সাহিত্য। দাদাসাহেব ফালকে পুরস্কার আমাদের ভারতীয় চলচ্চিত্র। দ্রোণাচার্য পুরস্কার এই প্রশ্নটি কিন্তু পুলিশ পরীক্ষাতে অলরেডি প্রচুর বার এসেছে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো দ্রোণাচার্য পুরস্কার এটি কিন্তু যারা খেলাধুলায় প্রশিক্ষণ করায় বা যারা কোচ তাদেরকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া হয়, এটা মনে রাখবে যে দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়, যারা হচ্ছে খেলাধুলার কোচ বা যারা প্রশিক্ষণ করায়। নেক্সট দেখো অর্জুন পুরস্কার, অর্জুন পুরস্কার এটি কোন ক্ষেত্রে দেওয়া হয়, মনে রাখবে খেলাধুলা।
নেক্সট দেখো খেলরত্ন পুরস্কার, এটিও হবে খেলাধুলায় বিশেষ অবদান। ওকে, নেক্সট দেখো এইবার আমরা দেখব কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এবং এই টপিক থেকেও তোমাদের কিন্তু অলরেডি ডাব্লিউবিপি কনস্টেবল যে 30 নভেম্বর পরীক্ষাটা হয়ে গেল, সেই পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল। সুতরাং এই টপিকটিও তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। একবার চোখ বুলিয়ে রাখো বিভিন্ন প্রশ্নগুলো। দেখো বাঁশি এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীদের নাম কি? তো দেখো এইখান থেকে আমি তোমাদের দাগিয়ে দিচ্ছি, এগুলোই তোমরা মনে রাখবে। যেমন দেখো বাঁশি হরিপ্রসাদ চৌরাশিয়া, এটা পরীক্ষাতে আসে, বাঁশিটা হয়ে যাবে হরিপ্রসাদ চৌরাশিয়া। ওকে, এখান থেকে এই প্রশ্নটা আসে। এবং পান্নালাল ঘোষ, তো এই দুইজনের নাম তোমরা মনে রাখবে। নেক্সট দেখো তবলাবাদক, দেখো তবলাবাদক থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষাতে আসে আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি। যেমন দেখো জাকির হোসেনটা কিন্তু পরীক্ষাতে আসে, যে জাকির হোসেন তিনি কিসের সাথে যুক্ত ছিলেন? তিনি একজন তবলাবাদক। ওকে, নেক্সট দেখো লাতিফ আহমেদ খান এবং স্বপন চৌধুরী, পণ্ডিত কিষাণ মহারাজ, তো এই 3-4টা নাম তোমরা কিন্তু তবলাবাদক হিসাবে মনে রাখবে। নেক্সট দেখো বেহালাটা, তো বেহালার ক্ষেত্রেও তোমরা কিন্তু এখান থেকে 1-2টো নাম মনে রাখবে, এল সুব্রমণিয়াম এবং এন রাজন। নেক্সট দেখো সেতার, সেতারটা কী হবে? পণ্ডিত রবিশঙ্করটা মনে রাখবে। ওকে, নিশাত খান এবং বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়, সেতার। নেক্সট দেখো সানাই, এর সঙ্গে যুক্ত একজন শিল্পীর নাম কি? তো সানাই যেটা পরীক্ষাতে আছে সেটা হচ্ছে ওস্তাদ বিসমিল্লাহ খান, প্রচুরবার পরীক্ষাতে কিন্তু, পুলিশ পরীক্ষা নয় মানে অন্যান্য পরীক্ষায় প্রচুরবার কিন্তু এই প্রশ্নটি এসেছে। নেক্সট দেখো সন্তুর, তো সন্তুরটা হয়ে যাবে পণ্ডিত শিবকুমার শর্মা, এটা কিন্তু পরীক্ষাতে আছে এই নামটা মনে রাখবে, পণ্ডিত শিবকুমার শর্মা এবং বীরস্বামী। নেক্সট দেখো শরৎ, শরৎ এই বাদ্যযন্ত্রের সাথে যুক্ত শিল্পীদের নাম কি? যেমন এখান থেকে মনে রাখবে আমজাদ আলী খান এবং আলী আকবর, এই দুটো নাম মনে রাখবে। ওকে, নেক্সট দেখো রুদ্রবীণা, রুদ্রবীণাটা হয়ে যাবে আসাদ আলী খান, আর মোহন বীণা হয়ে যাবে পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। তাহলে এই সমস্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ যে বাদ্যযন্ত্র এবং তাদের সাথে যুক্ত শিল্পীদের নাম, তো এগুলো কিন্তু অবশ্যই একটু মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট দেখো এইবার আমরা দেখে নেব বিভিন্ন কৃতি ব্যক্তিত্ব, বিভিন্ন কৃতি ব্যক্তিত্ব। ওকে, অর্থাৎ কে কোন ক্ষেত্রে যুক্ত। যেমন দেখো গোষ্ঠ গোপাল দাস, তিনি কোন বিষয়ের জন্য বিখ্যাত? এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে। তো সঠিক উত্তর হবে এই প্রশ্নের তিনি বাউল এবং লোকসঙ্গীতের জন্য বিখ্যাত। নেক্সট দেখো ফিরোজা বেগম কমল দাশগুপ্ত, তিনি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে নজরুল গীতি। নেক্সট দেখো মেহেদি হাসান, তিনি হবে গজল। হেমন্ত মুখোপাধ্যায়, তিনি হবে রবীন্দ্রসঙ্গীতের জন্য বিখ্যাত। ওকে, তো এগুলো দেখে রাখবে। নেক্সট দেখো কবি সুমন, তারপরে নচিকেতা, এগুলো হয়ে যাবে জীবনমুখী গান। নিরঞ্জন গোস্বামী, তিনি হবে মুখ অভিনয়ের জন্য বিখ্যাত। নেক্সট দেখো অমিতাভ বাগচি, পার্থ ঘোষ, তিনি কোন বিষয়ের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের আবৃত্তি। নেক্সট দেখো শিশির ভাদুরী, উৎপল দত্ত, তিনি কোন বিষয়ের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে নাটক। ওকে, তো এরপরে দেখো এইবার আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনীগুলো, যেগুলো পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো আই অ্যাম মারাদোনা, এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে দিয়াগো মারাদোনা। নেক্সট দেখো গোল, এটি হয়ে যাবে ধ্যানচাঁদ। সানি ডেজ, এটি হয়ে যাবে সুনীল গাভাস্কার। মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম, এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে পেলে। ওকে, নেক্সট দেখো দ্য রেস অফ মাই লাইফ, এটি কার আত্মজীবনী? মিলখা সিং। এবং আনব্রেকেবল, এটি কার আত্মজীবনী? সঠিক উত্তর হবে মেরি কম। নেক্সট দেখো এইবার আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস, এগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসে, পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটি কবে পালন করা হয়? মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন এবং পরীক্ষাতে কিন্তু প্রচুর বার এসেছে। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং তোমাদের বিশ্ব পরিবেশ দিবস, এই দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। তো সঠিক উত্তর হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। নেক্সট দেখো বিশ্ব যক্ষ্মা দিবস, সঠিক উত্তর হবে 24শে মার্চ। বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস 12ই জুন হয়ে যাবে সঠিক উত্তর। আন্তর্জাতিক যুব দিবস 12ই আগস্ট, আর আমাদের ভারতের জাতীয় যুব দিবস এটা হয়ে যাবে 12ই জানুয়ারি। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তর হবে 8ই সেপ্টেম্বর। বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। বিশ্ব এইডস দিবস মোস্ট ইম্পর্টেন্ট 1 ডিসেম্বর। মানব অধিকার দিবস এটি হয়ে যাবে 10 ডিসেম্বর। ওকে, এইবার আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ নৃত্যশিল্পী যে কে কোন নাচের সাথে যুক্ত। যেমন দেখো প্রিয়ঙ্বদা, তিনি কোন নাচের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে ওড়িশি নৃত্য। যামিনী কৃষ্ণমূর্তি, এটা কিন্তু পরীক্ষাতে আসে এই প্রশ্নটি।
তো যামিনী কৃষ্ণমূর্তি কোন ধরনের নৃত্যের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে এই প্রশ্নের ভরতনাট্যম এবং কুচিপুড়ি। নেক্সট দেখো, মৃণালিনী সারাভাই তিনি কোন ধরনের নাচের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে ভরতনাট্যম। নেক্সট দেখো, রাগিনী দেবী তিনি হয়ে যাবে কথাকলি নৃত্য। ওকে, নেক্সট দেখো, বিরজু মহারাজ তিনি কোন নাচের জন্য বিখ্যাত? এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কত্থক নৃত্য। এবং এই নাচগুলো কোন অঞ্চলে বিখ্যাত সেটাও আমি তোমাদেরকে করিয়ে দেবো, যেমন কত্থকটা হয়ে যাবে উত্তরপ্রদেশ। নেক্সট দেখো, দয়মন্তী যোশী তিনিও কত্থক নৃত্য, এবং চিন্তা কৃষ্ণমূর্তি তিনি হয়ে যাবে কুচিপুড়ি। কুচিপুড়ি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশের একটি লোকনৃত্য। হ্যাঁ, এইবার আমরা দেখে নেবো বেশ কিছু গুরুত্বপূর্ণ নৃত্য, যে কোন নাচ কোথায় বিখ্যাত। প্রথমে দেখা রয়েছে কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্য এটি কোথায় দেখা যায়? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। এটা একটু প্রিন্টিং মিস্টেক রয়েছে, উৎপত্তি হবে না, এগুলো হচ্ছে কোথায় বিখ্যাত। ওকে, কুচিপুড়ি নৃত্য কোথায় বিখ্যাত? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কথাগুলি হয়ে যাবে কেরালা, ভাংড়া হয়ে যাবে পাঞ্জাব, কত্থকটা মূলত হয়ে যাবে উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট দেখো, মোহিনীঅট্টম এগুলো সমস্ত হবে এই নাচগুলো কোথায় বিখ্যাত বা কোন অঞ্চলের নাচ। দেখো, মোহিনীঅট্টম এটি হয়ে যাবে কেরালা, ঘুমুর ঘুমুর নৃত্যটা হয়ে যাবে রাজস্থান, বিহু নৃত্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট এটি হয়ে যাবে আসাম, ছৌ বাউল এগুলো হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। ওকে, নেক্সট দেখো, ডান্ডিয়া। ডান্ডিয়া নৃত্য কোন অঞ্চলে বিখ্যাত? মহারাষ্ট্র। তামাশা এটি হয়ে যাবে মহারাষ্ট্র। রাউত এটা হয়ে যাবে ছত্তিশগড়। নৌটঙ্গি এটা হয়ে যাবে উত্তরপ্রদেশের একটি লোকনৃত্য। ওকে, গরবাটা হয়ে যাবে গুজরাট, আর হিক রাইফ এগুলো হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। ফ্রেন্ডস, এবার দেখো নেক্সট, এইবার আমরা দেখে নেবো আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ভারতে প্রথম যে বিভিন্ন ব্যক্তিত্ব রয়েছে। যেমন প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে? সঠিক উত্তর হবে উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে? বদরুদ্দিন তৈয়বজি। এই প্রশ্নটি কিন্তু, এই দুটো প্রশ্ন গুণে শেষ করা যাবে না, এতবার পরীক্ষাতে এসেছে, শুধু পুলিশ পরীক্ষা নয় বিভিন্ন পরীক্ষাতে, যে কংগ্রেসের প্রথম সভাপতিকে আর কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতিকে। নেক্সট দেখো, ভারতের প্রথম আইএস উত্তীর্ণকে? সঠিক উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রথম আইপিএস অফিসারকে? সঠিক উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথম নোবেল পুরস্কার প্রাপককে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা আলোচনা করছি আজকে তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকে থেকে বাছাই করা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান, খেলাধুলা, প্রত্যেকটা টপিক থেকে আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করে নিচ্ছি। ওকে, এটি তোমাদের কিন্তু জিকের মহা ম্যারাথন ক্লাস। তো এরপরে দেখো, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতিকে? ভীষণ গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর হবে ডক্টর জাকির হোসেন। ভারতের প্রথম মহাকাশচারীকে? রাকেশ শর্মা, 1984। নেক্সট দেখো, ভারতের প্রথম আন্তর্জাতিক আদালতের বিচারপতির নাম কি? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বেনেগাল নরসিংহ রাও, 1952 সালে তিনি কিন্তু হয়েছিলেন। এরপরে দেখো, ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপকের নাম কি? তো দেখো, এই যে ভারতরত্ন পুরস্কার, এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান। তো প্রথম কে পেয়েছিল? 1954 সালে প্রথম তিনজন পেয়েছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সি রাজা গোপালাচারী এবং ডক্টর সিভি রমন। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম ফিল্ড মার্শালকে? জেনারেল স্যাম ম্যানকেশ। ভারতের প্রথম রাষ্ট্রপতি পদে থাকাকালীন মৃত্যু কার হয়? ডক্টর জাকির হোসেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে, তাহলে আমরা দেখলাম রাষ্ট্রপতি পদে, এবার দেখব প্রধানমন্ত্রী পদে থাকাকালীন কার মৃত্যু হয়? সঠিক উত্তর হবে CN আন্নাদুরাই। ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী সাঁতারুকে? মিহির সেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম? জি শঙ্কর কুরুপ। পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এসেছে এই প্রশ্নটি। ভারতের প্রথম পরমবীর চক্র প্রাপকের নাম? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ। তো দেখো, পরমবীর চক্রটা কি? পরমবীর চক্রটা হলো আমাদের ভারতবর্ষের ডিফেন্সের ক্ষেত্রে, মানে সামরিক ক্ষেত্রে সর্বোচ্চ পুরস্কার। যেমন ভারতরত্ন পুরস্কারটা সর্বোচ্চ নাগরিক সম্মান অসামরিক দিক থেকে, ঠিক তেমনিভাবে সামরিক ক্ষেত্রে বা ডিফেন্সের দিক থেকে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ গর্বের পুরস্কার বা সর্বোচ্চ পুরস্কার হচ্ছে পরমবীর চক্র। তো প্রথম এই পরমবীর চক্র পুরস্কারটা কে পান? সঠিক উত্তর হবে সোমনাথ শর্মা। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারকে? সুকুমার সেন হয়ে যাবে সঠিক উত্তর। ভারতের প্রথম প্রধান বিচারপতির নাম কি? হরিলাল জে কানাইয়া হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এইবার আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন জায়গার উপনাম। ওকে, তো দেখো, বিভিন্ন জায়গার উপনাম থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেমন লবঙ্গদ্বীপ কাকে বলা হয়?
মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হবে মাদাগাস্কারকে লবঙ্গ দ্বীপ বলা হয়। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? শ্রীলঙ্কাকে হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয়? পেইরি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? অন্ধ্রপ্রদেশ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, ইউরোপের ক্রীড়াভূমি কাকে বলা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুইজারল্যান্ড। কফি বন্দর মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তো কফি বন্দর হয়ে যাবে ব্রাজিলের রিও ডি জেনেরোকে। নেক্সট দেখো, দক্ষিণের ব্রিটেন কাকে বলা হয়? সঠিক উত্তর হবে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের উদ্যান কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কেন্ট শহরকে। নেক্সট দেখো, বাতাসের শহর কাকে বলা হয়? বা পৃথিবীর কসাইখানা, পৃথিবীর কসাইখানা, এটাও কিন্তু পরীক্ষাতে আসে, পৃথিবীর কসাইখানা। তো এটাও হয়ে যাবে শিকাগো। বাতাসের শহর অথবা পৃথিবীর কসাইখানা হয়ে যাবে শিকাগো শহরকে বলা হয়। তো এইবারে দেখো আমরা আলোচনা করব বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার হেডকোয়ার্টার। এই টপিকটিও তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক। তো যতদূর আমার মনে পড়ছে তোমাদের কিন্তু লাস্ট 30 নভেম্বর যে কনস্টেবল পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষাতে কিন্তু এই টপিক থেকে একটি প্রশ্ন এসেছিল বিভিন্ন হেডকোয়ার্টার থেকে। তো দেখো বিভিন্ন হেডকোয়ার্টার গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর, যেমন বিশ্ব স্বাস্থ্য সংস্থা যাকে বলা হয় WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো মনে রাখবে সঠিক উত্তর হবে জেনেভা। নেক্সট দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, ট্রেড, ওকে। তো বিশ্ব বাণিজ্য সংস্থা এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জেনেভা। বিশ্ব ব্যাংক এটির হেডকোয়ার্টার ওয়াশিংটন। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে ওয়াশিংটন। নেক্সট দেখো, ইউনেস্কো এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের প্যারিস। ইউনিসেফ এটি হয়ে যাবে নিউ ইয়র্ক। ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে রোম। তো এইবারে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ মুদ্রা, কোন দেশের প্রচলিত কি মুদ্রা রয়েছে। যেমন দেখো, চীনের মুদ্রার নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চীনের মুদ্রার নাম হয়ে যাবে ইয়ান। জাপানের মুদ্রার নাম কি? ইয়েন। ইরাকের মুদ্রার নাম কি? দিনার হয়ে যাবে সঠিক উত্তর। ইরানের মুদ্রার নাম হয়ে যাবে রিয়াল, ওকে। নেক্সট দেখো, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া দুটোই হয়ে যাবে ওন। একটা হচ্ছে সাউথ কোরিয়ান ওন, একটা হচ্ছে নর্থ কোরিয়ান ওন। রাশিয়ার মুদ্রার নাম কি? রুবেল। যুক্তরাজ্য বা ইংল্যান্ডের মুদ্রার নাম কি? পাউন্ড, ওকে। নেক্সট দেখো, জার্মানির মুদ্রার নাম হয়ে যাবে ইউরো। ফ্রান্সের মুদ্রা হয়ে যাবে ইউরো। স্পেন ইউরো, ইটালি হয়ে যাবে এগুলো সমস্ত ইউরো। মার্কিন যুক্তরাষ্ট্র যেটা সারা পৃথিবীতে রাজত্ব করছে সেটি হয়ে যাবে ডলার, ওকে। আর্জেন্টিনার মুদ্রার নাম কি? পেসো। এবং ব্রাজিলের মুদ্রার নাম কি? এটা হয়ে যাবে রিয়াল। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার নাম। এইবার আমরা দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, ভীষণ গুরুত্বপূর্ণ, ভারতের বিভিন্ন মন্দির এবং তাদের অবস্থান, যে ভারতের কোন মন্দির কোথায় অবস্থিত। কারণ এই টপিক থেকেও তোমরা দেখবে লাস্ট তোমাদের 2023 সালে লেডি কনস্টেবল বা আগের বার কেপি কনস্টেবল পরীক্ষাতে কিন্তু প্রশ্ন এসেছিল। তো দেখো, কালীঘাট মন্দির, তারাপীঠ মন্দির সমস্ত দেখো একবারই করে দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বরে কালী মন্দির, মদনমোহন মন্দির এগুলো কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। নেক্সট দেখো, তিরুপতি বালাজি মন্দির কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ। কামাখ্যা মন্দির, ভৈরব মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে আসাম। নেক্সট দেখো, অমরকণ্টক মন্দির এটি হয়ে যাবে ছত্তিশগড়। বদ্রীনাথ মন্দির এটি হয়ে যাবে উত্তরাখণ্ডে অবস্থিত। স্বর্ণ মন্দির এটি হয়ে যাবে পাঞ্জাবে অবস্থিত। অমরনাথ মন্দির এটি হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত। নেক্সট দেখো, কোণার্ক সূর্য মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে উড়িষ্যা। জগন্নাথ মন্দির এটি হবে উড়িষ্যা। সাচি সুতপা মন্দির এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। মীনাক্ষী মন্দির এটি হয়ে যাবে তামিলনাড়ু, ওকে। তো এইবারে দেখো ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমানা। দেখো সীমানা থেকে প্রথম প্রশ্ন কী রয়েছে? ভারত এবং পাকিস্তানের মাঝখানে কী কী লাইন রয়েছে? যেমন র্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল LOC, ওকে। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে LOC বা র্যাডক্লিফ লাইন এটি কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? সঠিক উত্তর হবে ভারত এবং পাকিস্তান। ম্যাকমোহন লাইন এবং LAC, মনে রাখবে LAC, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেটা হয়ে যাবে ভারত ও চীন। ডুরাল লাইন পরীক্ষাতে প্রচুরবার এসেছে, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখে নেবে। পাকিস্তান এবং আফগানিস্তান হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ম্যাগিনট লাইন এটি হয়ে যাবে ইটালি, ফ্রান্স, জার্মানি।
49তম প্যারালাল লাইন, ভীষণ গুরুত্বপূর্ণ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা, একদম সোজা লম্বা লাইন স্টেট। 38তম এটা হয়ে যাবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া। 37তম এটা হয়ে যাবে ভারত এবং মায়ানমার। 28তম 24তম ভারত পাকিস্তান হয়ে যাবে সঠিক উত্তর। 17তম হয়ে যাবে উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম। ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের সীমানায় অবস্থিত? ইংল্যান্ড এবং ফ্রান্স। মালাক্কা প্রণালী, এই সমস্ত প্রণালীগুলো পরীক্ষাতে আসে। মালাক্কা প্রণালী এটি হয়ে যাবে মালয়েশিয়া এবং সুমাত্রা। নেক্সট দেখো জিব্রাল্টার। জিব্রাল্টার প্রণালী এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? ইউরোপ এবং আফ্রিকা। পক প্রণালী ভীষণ গুরুত্বপূর্ণ, ভারত এবং শ্রীলঙ্কা। 8 ডিগ্রি চ্যানেল এটি হয়ে যাবে ভারত ও মালদ্বীপ। 9 ডিগ্রি চ্যানেল এটি হয়ে যাবে লাক্ষাদ্বীপ এবং মিনিকয়। নেক্সট দেখো 10 ডিগ্রি চ্যানেল এটি কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত? আন্দামান ও নিকোবর। ডানকন প্যাসেজ কোন কোন দেশের সীমানায় অবস্থিত? সঠিক উত্তর হবে গ্রেট আন্দামান এবং লিটিল আন্দামান। তো এরপরে দেখো নেক্সট অলিম্পিক সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো প্রথমে প্রশ্ন রয়েছে, অলিম্পিকে প্রথম কোন ভারতীয় স্বর্ণপদক পেয়েছিলেন? অলিম্পিকে প্রথম স্বর্ণপদক যে ভারতীয়র নাম, এটা হয়ে যাবে অভিনব বিন্দ্রা। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয়কে, এটা সঠিক উত্তর হবে কেডি যাদব, তিনি কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছিলেন। নেক্সট দেখো অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলার নাম কি? কর্ণম মালেশ্বরী হয়ে যাবে সঠিক উত্তর। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় নাম কি? সঠিক উত্তর হবে নরম্যান পিচার্ড। ওকে, নেক্সট দেখো অলিম্পিকে 5টি বলয় 5টি মহাদেশকে চিহ্নিত করছে। এই টপিক থেকেও কিন্তু তোমাদের লাস্ট ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষাতে প্রশ্ন এসেছিল, সুতরাং এই টপিকটিও তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো দেখে রাখবে নীল রঙের বলয়, অলিম্পিকের যে নীল রঙের গোলটা, তো এইভাবে কিন্তু 5টা বলয় থাকে। এইভাবে 1টা 2টো 3টা 4টা 5টা, এরকম কিন্তু 5টা বলয় থাকে এবং 5টা বৃত্তের রং কিন্তু আলাদা থাকে। ওকে, তো নীল রঙের যে বৃত্ত থাকে সেটি কোন মহাদেশকে চিহ্নিত করছে? তো মনে রাখবে ওশেনিয়া বা অস্ট্রেলিয়া। সবুজ রঙটা হয়ে যাবে ইউরোপ। কালো রঙের যে বলয় এটি হয়ে যাবে আফ্রিকা। আর লাল রঙের যে বলয় এটি হয়ে যাবে আমেরিকা। তো এই 5টা প্রশ্ন, এবং আরেকটা রয়েছে এখানে দেখো হলুদ রঙের যে বলয় সেটা হয়ে যাবে এশিয়া। তো এই 5টা প্রশ্ন আমরা কিন্তু মনে রাখবে, তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো এইবার আমরা দেখে নেব বিভিন্ন খেলাধুলা এবং তাদের বিভিন্ন যে কাপ দেওয়া হয়, ট্রফি দেওয়া হয়, তো সেই সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা দেখে নেব, কারণ এগুলো কিন্তু পুলিশ পরীক্ষাতে প্রায়শই আসে। তো দেখো চারমিনার ট্রফি, ফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ, এগুলো কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অ্যাথলেটিক্স। নেক্সট দেখো ফুটবলের সঙ্গে যেগুলো পরীক্ষাতে আসে, যেমন দেখো ডুরাল্ড কাপ পরীক্ষাতে কিন্তু প্রচুরবার আসে। সন্তোষ ট্রফি, ওকে, কোপা আমেরিকা, তো এগুলো কোন খেলায় দেওয়া হয়? সঠিক উত্তর হবে ফুটবল। নেক্সট দেখো এশিয়া কাপ, অ্যাশেজ ট্রফি, দেখো যেগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ মুহূর্তে আমি তোমাদের সেগুলো দেখিয়ে দিচ্ছি। বিজয় হাজারে ট্রফি, তো এগুলো কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক উত্তর হবে ক্রিকেট। নেক্সট দেখো থমাস কাপ, উবের কাপ, এগুলো কোন খেলায় দেওয়া হয়? ব্যাডমিন্টন। নেক্সট দেখো লেডি রতন টাটা ট্রফি, পরীক্ষাতে প্রচুর এসেছে। নেহেরু ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি, এটা হয়ে যাবে হকি খেলায় দেওয়া হয়। নেক্সট দেখো বিসি গুপ্তা ট্রফি এবং মেমোরিয়াল ট্রফি, এগুলো কোন খেলায় দেওয়া হয়? সঠিক উত্তর হবে বাস্কেটবল। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং খেলাধুলা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। যেমন দেখো হিমা দাস, তিনি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে দৌড়বাজ, তিনি আসামের একজন খেলোয়াড়। পঙ্কজ আদবানি, সঠিক উত্তর হবে স্নুকার, তিনি মহারাষ্ট্রের একজন খেলোয়াড়। দেখো ব্রেকেটে তাদের যে রাজ্যগুলোর নাম সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। মীরাবাই চানু, এটি হয়ে যাবে ভারোত্তোলন, তিনি ভারোত্তোলন খেলার সাথে যুক্ত। পিভি সিন্ধু, তিনি ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। অভিনব বিন্দ্রা, তিনি শুটিং। সাইনা নেওয়াল, তিনি হলেন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। স্বপ্না বর্মন, তিনি হচ্ছেন হেপ্তাধারণ খেলার সাথে যুক্ত। স্মৃতি মান্থনা, তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। তো এই হলো বিভিন্ন খেলোয়াড় এবং তাদের খেলার নাম। এরপরে নেক্সট দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক, বিভিন্ন শাসকদের রাজধানী। দেখো বিম্বিসার এর রাজধানী কোথায় ছিল? তো দেখো বিম্বিসারের রাজধানী হয়ে যাবে রাজগৃহ। অজাতশত্রুর রাজধানী হয়ে যাবে পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? দেখো এই টপিকগুলো থেকে কিন্তু তোমাদের পুলিশ পরীক্ষাতে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি কিন্তু বাছাই করা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে।
আজকের এই জিকের মহাম্যারাথন ক্লাসে। তো দেখো, চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে পাটলিপুত্র। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে পুরুষপুর বা পেশোয়া। নেক্সট দেখো, সমুদ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে পাটলিপুত্র। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে উজ্জয়িনী। দ্বিতীয় পুলকেশীর রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে বাদামি। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর হবে কর্ণসুবর্ণ। হর্ষবর্ধন হবে কৌনজ এবং শাহজাহান হয়ে যাবে আগ্রা। মোগল সম্রাট শাহজাহান হয়ে যাবে আগ্রা, তার রাজধানীর নাম। নেক্সট দেখো, এবার আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শব্দ। যেমন দেখো, বাবর শব্দের অর্থ কী? বাবরকে মোগল বংশের প্রতিষ্ঠাতা। বাবর শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে বাঘ বা সিংহ। হুমায়ুন শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে ভাগ্যবান। নূরজাহান শব্দের অর্থ কী? জগতের আলো। মনসব শব্দের অর্থ কী? পদমর্যাদা। ওকে। নেক্সট দেখো, ওয়াহাবি শব্দের অর্থ কী? নবজাগরণ। এবং খালসা শব্দের অর্থ কী? সঠিক উত্তর হবে পবিত্র। এবার আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ, যেগুলো কিন্তু বারে বারে বিভিন্ন পরীক্ষাতে এসেছে। যেমন দেখো, নাট্যশাস্ত্র এই গ্রন্থটির রচয়িতাকে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভরতমুনি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, সূর্য সিদ্ধান্ত এই গ্রন্থের রচয়িতাকে। সঠিক উত্তর হবে আর্যভট্ট। দানসাগর, বল্লাল সেন, অষ্টাধ্যায়ী, এটি হবে পাণিনি। ওকে। নেক্সট দেখো, রামচরিত এবং রামচরিত মানুষ পরীক্ষাতে প্রচুর বার এসেছে এবং অনেকেই কিন্তু ভুল করে, কারণ দুটোই নাম এক। দেখো, একটা শুধু রামচরিত আর একটা রামচরিত মানুষ, এটাই কিন্তু ডিফারেন্স। তো মনে রাখবে, শুধু রামচরিত এর রচয়িতা হবে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস, যখনই মানস কথাটা যুক্ত হবে তখনই কিন্তু তুলসী দাস হয়ে যাবে সঠিক উত্তর। তোমরা এটাকে একটা ছোট্ট ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো। দেখো, মানস ন স রয়েছে, তুলসী দাসেরও স রয়েছে। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে যেখানে আমার স আছে সেখানে আমি তুলসী দাস করব মানুষ, আর যেখানে শুধু রামচরিত আছে সেখানে আমি সন্ধ্যাকর নন্দী করব। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, গীত গোবিন্দ এই গ্রন্থটির রচয়িতাকে। জয়দেব হয়ে যাবে সঠিক উত্তর। দানসাগর, অদ্ভুত সাগর, এটি হয়ে যাবে বল্লাল সেন। আর মঙ্গল কাব্য, এটি হয়ে যাবে বিজয়গুপ্তের রচয়িতা। নেক্সট দেখো, বিভিন্ন ঐতিহাসিক উক্তি। তো দেখো, কংগ্রেস যদি দেশ বিভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে। তো এই গুরুত্বপূর্ণ উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হবে মোহনদাস করমচাঁদ গান্ধী। নেক্সট দেখো, আমার কথা দিয়ে নয় কাজ দিয়ে আমাকে বিচার করুন, লর্ড কার্জন। রাম রহিম এক হে, নাম ধরা হ্যাঁ দো, এই উক্তিটি কে করেছেন? কবির। দেখো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে। যে সমস্ত প্রশ্নগুলো অলরেডি বিভিন্ন পরীক্ষাতে এবং পুলিশ পরীক্ষাতে এসেছে, সেই টাইপের প্রশ্নগুলো এবং সেই টাইপের টপিকগুলো আজকে আমরা জিকের এই মহাম্যারাথন ক্লাসে ইনক্লুড করেছি। আশা রাখছি তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষায় আগামী 21শে ডিসেম্বর যে কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে কিন্তু আজকের এই ক্লাস থেকে তোমরা 40টা প্রশ্নের মধ্যে মিনিমাম হলেও 25 থেকে 30টা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে, এটা আশা রাখছি। ওকে। তো দেখো, নেক্সট প্রশ্ন রয়েছে, ফেল করা ব্যাংকের ওপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক, এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হবে মহাত্মা গান্ধী। নেক্সট দেখো, সব লাল হয়ে যায়গা, এই উক্তিটি কে করেছেন? রঞ্জিত সিং হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কে করেছেন? বাল গঙ্গাধর তিলক। নেক্সট দেখো, উই হ্যাভ নাথিং টু ফিয়ার বাট ফিয়ার ইটসেলফ, এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হবে জওহরলাল নেহেরু। নেক্সট দেখো, লেট এ 100 ফ্লাওয়ার্স বুম, এই উক্তিটি কে করেছেন? মাও জেদুং। আমি আপনাদের একটি মুসলিম প্রদেশ দিতেছি, এই উক্তিটি কে করেছেন? সঠিক উত্তর হবে লর্ড কার্জন। এইবার আমরা দেখে নেব মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক, বিভিন্ন ঐতিহাসিক এবং পর্যটক। ভারতবর্ষে আগত বিভিন্ন দেশের বিভিন্ন ঐতিহাসিক এবং পর্যটকদের নাম এবং তারা কাদের আমলে আমাদের ভারতবর্ষে এসেছিলেন। প্রথমেই দেখে নেব মেগাসথিনিস। মেগাসথিনিসের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ কি? ইন্ডিকা। এটিও পরীক্ষাতে আসে যে ইন্ডিকা এই গ্রন্থের রচয়িতাকে, মেগাসথিনিস। তো মেগাসথিনিস তিনি কার আমলে আমাদের ভারতবর্ষে ভ্রমণে আসেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট দেখো, ফাইহেন। ফাইহেন কার আমলে ভারতবর্ষে ভ্রমণে আসেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। হিউয়েনসাং তিনি হয়ে যাবে হর্ষবর্ধন। অলবিরনি কার আমলে ভারতবর্ষে ভ্রমণে আসেন? সঠিক উত্তর হবে সুলতান মাহমুদ। ইবন বতুতা। ইবন বতুতা হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলক। মানুচি হয়ে যাবে ঔরঙ্গজেব। ওকে, তাহলে এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটক। এইবার আমরা দেখে নেব বিভিন্ন গুরুত্বপূর্ণ গভর্নর এবং ভাইসরয়ের নাম।
তো দেখো বাংলার প্রথম গভর্নর কে ছিল? এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষাতে প্রচুর আসে এবং অনেকেরই কিন্তু ভুল হয়। তো পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু একবার চোখ বুলিয়ে নাও। বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড ক্লাইভ। বাংলার শেষ গভর্নর, এটা সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিংস। বাংলার প্রথম জেনারেল কে ছিল? সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি আবার ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের শেষ গভর্নর জেনারেল, পরীক্ষাতে তোমরা ঘেটে দেখবে প্রচুর বার এই প্রশ্নটি এসেছে, লর্ড ক্যানিং। আর ভারতের প্রথম ভাইসরয়, এই ক্যানিংয়ের দুটো প্রশ্ন কিন্তু পরীক্ষাতে প্রচুর বার এসেছে। ভারতের প্রথম ভাইসরয়কে লর্ড ক্যানিং। ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন, তিনি আবার স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে গেলেন, লর্ড মাউন্টব্যাটেন। আর স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলকে চক্রবর্তী রাজা গোপালাচারী। এইবার দেখে নেবো ইতিহাস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যুদ্ধ যেগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে। যেমন দেখো হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল, কাদের মধ্যে হয়? পুরু আলেকজান্ডার। জয়ী কে হয়? আলেকজান্ডার। কলিঙ্গ যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক এবং কলিঙ্গরাজ। জয়ী কে? অশোক হয়েছিল। দেখো তরাইনের প্রথম যুদ্ধ মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহান। প্রথম যুদ্ধে জয়ী হয়েছিল পৃথ্বীরাজ চৌহান। দেখো এখান থেকে তোমরা দুটো বিষয় মনে রাখবে। এক হচ্ছে যুদ্ধগুলো কত সালে হয়েছিল, এটাই পরীক্ষাতে বেশি আসে, যেগুলো ব্রেকেটে দেওয়া রয়েছে, এবং কাদের মধ্যে হয়েছিল। ওকে, নেক্সট দেখো তরাইনের দ্বিতীয় যুদ্ধ, ঠিক তার 1 বছর পর আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ হলো, সেম মোহাম্মদ ঘোরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে, কিন্তু এবার জয়ী হলো মোহাম্মদ ঘোরি 1192 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো খানুয়ার যুদ্ধ, বাবর এবং মেবারের রানা সংগ্রাম সিংয়ের সঙ্গে হয়েছিল, জয়ী বাবর হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। তালিকোটার যুদ্ধটা কবে হয়েছিল? 1565 খ্রিস্টাব্দে, হোসেন নিজাম এবং রাজা সদাশিব রায়ের মধ্যে। হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? আকবর এবং রানা প্রতাপ সিংয়ের মধ্যে, এবং আকবর কিন্তু জয়ী হয়েছিল। নেক্সট দেখো পলাশির যুদ্ধ, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ এবং সিরাজ উদ্দৌলার মধ্যে জয়ী হয়েছিল রবার্ট ক্লাইভ। নেক্সট দেখো বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে ইংরেজ সেনাপতি আয়ারকুট এবং ফরাসি সেনাপতি কাউন্ট লালির মধ্যে। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে ইংরেজ সেনাপতি হেক্টর মনরো এবং অযোধ্যার রাজার মধ্যে 1764 খ্রিস্টাব্দে। পানিপথের প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ এবং তৃতীয় যুদ্ধ, তিনটাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তিনটা সাল মনে রাখবে। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে, পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দে। এবং কাদের মধ্যে হয়েছিল, জয়ী কে হয়েছিল, এগুলো একবার দেখে রাখবে। এইবার আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ সন্ধি সম্পর্কে। এতক্ষণ আমরা যুদ্ধ দেখলাম, এইবার আমরা দেখে নেব বেশ কিছু গুরুত্বপূর্ণ সন্ধি। দেখো সন্ধি থেকে প্রথম প্রশ্ন, আলীনগরের সন্ধি এটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, যেটি 1757 সালে হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে সিরাজ উদ্দৌলা এবং ইংরেজ রবার্ট ক্লাইভের মধ্যে। নেক্সট দেখো সলবাই সন্ধি কাদের মধ্যে হয়? মারাঠা এবং ইংরেজদের মধ্যে। পুরন্দরের সন্ধি কী হবে? মারাঠা এবং ইংরেজ। ম্যাঙ্গালোরের সন্ধি এটি হয়ে যাবে টিপু সুলতান এবং ইংরেজ, এবং ব্রেকেটে দেখো সালগুলো রয়েছে, এই সালগুলোও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? টিপু সুলতান এবং ইংরেজ। বেসনের সন্ধি দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ। অমৃতসরের সন্ধি রঞ্জিত সিং এবং ইংরেজ। লখনৌ চুক্তি কংগ্রেস এবং মুসলিম লীগ। নেক্সট দেখো বেশ কিছু পরিচিত নাম এবং প্রকৃত নাম। তো দেখো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে সমুদ্রগুপ্ত। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? কালিদাস। ভারতের পক্ষীমানব কাকে বলা হয়? সেলিম আলীকে। আর ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? সরোজিনী নাইডুকে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো ভারতের শান্তি মানব কাকে বলা হয়? লাল বাহাদুর শাস্ত্রীকে। আর ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট দেখো কংগ্রেস সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। তোমাদের ডাব্লিউপি কনস্টেবল লাস্ট পরীক্ষাতেও কিন্তু এই টপিক থেকে প্রশ্ন এসেছিল, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কংগ্রেসের প্রথম সভাপতি উমেশচন্দ্র ব্যানার্জি। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তোয়াবজি। এর আগেও তোমাদেরকে বললাম এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতির নাম কি? জর্জ উইল। কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ট হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতির নাম কি? সরোজিনী নাইডু। নেক্সট দেখো বন্দে মাতরম গানটি গাওয়া হয় কোথায়? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। কলকাতা অধিবেশন 1896 খ্রিস্টাব্দ,
প্রথম জনগণমন গানটি গাওয়া হয় কোথায়? কলকাতা অধিবেশন 1911 খ্রিস্টাব্দ। প্রথমবার পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় কোথায়? সঠিক উত্তর হবে লাহোর অধিবেশন 1929 খ্রিস্টাব্দ। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট বিভিন্ন সভা এবং প্রতিষ্ঠাতা। দেখো ইতিহাস থেকে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ টপিক, বাছাই করা টপিক। যেমন দেখো এশিয়াটিক সোসাইটি 1784 সালে কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। তত্ত্ববোধিনী সভা 1839 খ্রিস্টাব্দে কে প্রতিষ্ঠা করেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। স্কুল বুক সোসাইটি 1817 সালে কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। প্রার্থনা সমাজ 1867 সালে কে প্রতিষ্ঠা করেন? আত্মারাম পাণ্ডুরঙ্গ। ওকে, নেক্সট দেখো সত্যশোধক সমাজ, এটি হয়ে যাবে জ্যোতিবা ফুলে। নেক্সট দেখো আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী। ভারত সভা কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণ মিশন হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। নেক্সট দেখো অনুশীলন সমিতি, এটি হয়ে যাবে প্রমোদনাথ মিত্র এবং সতীশচন্দ্র বসু। এরপরে দেখো নেক্সট টপিক ব্রিটিশ আমলের বিভিন্ন গুরুত্বপূর্ণ আইন সম্পর্কে এবার আমরা দেখে নেব। দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে? বিভিন্ন আইনের রেগুলেটিং অ্যাক্ট এটি কত সালে চালু হয়? দেখো সালগুলো কিন্তু পরীক্ষাতে আছে, মনে রাখবে। রেগুলেটিং অ্যাক্ট 1773। পিটের ভারত শাসন আইন কত সালে চালু হয়? মনে রাখবে 1784। ভার্নাকুলার পেস অ্যাক্ট 1878। মরলে মিন্টো শাসন সংস্কার আইন এটি হয়ে যাবে 1909 খ্রিস্টাব্দে চালু হয়। আর মন্টেগো চেমসফোর্ড এটি হয়ে যাবে 1919 সালে চালু হয়। নেক্সট দেখো বিভিন্ন সংবাদপত্র এবং সম্পাদকের নাম, ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। বেঙ্গল গ্যাজেট যেটি আমাদের ভারতবর্ষের প্রথম সংবাদপত্র, তো এই সংবাদপত্রের সম্পাদকের নাম কী ছিল? অগাস্টাস হিকি হয়ে যাবে সঠিক উত্তর। সমাচার দর্পণ প্রথম বাংলা সাপ্তাহিক, এই সংবাদপত্রের সম্পাদকের নাম কি? মার্সম্যান হয়ে যাবে সঠিক উত্তর। হিন্দু পেট্রিয়ট এই সংবাদপত্রের সম্পাদকের নাম কি? হরিশচন্দ্র মুখোপাধ্যায় হয়ে যাবে সঠিক উত্তর। অমৃতবাজার পত্রিকা শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য বেঙ্গলি সংবাদপত্রের সম্পাদককে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো কেশরী বালগঙ্গাধর তিলক উদ্বোধন, এটি হয়ে যাবে স্বামী বিবেকানন্দ। নেক্সট দেখো ভারতবর্ষের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিদ্রোহ এবং আন্দোলন সম্পর্কে বিভিন্ন বাছাই করা প্রশ্ন। তো দেখো চুয়ার বিদ্রোহ এটি কবে হয়? তো মনে রাখবে চুয়ার বিদ্রোহ এটি হয়েছিল 1768 থেকে 1799। সন্ন্যাসী ফকির বিদ্রোহ 1763 থেকে 1800। সাঁওতাল বিদ্রোহ 1856 থেকে 58 হবে। সিপাহী বিদ্রোহ 1857 বা মহাবিদ্রোহ। নেক্সট দেখো নীল বিদ্রোহ কবে হয়? 1859। বুড়িবালামের যুদ্ধ 1915। চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন কবে হয়? 1917। অসহযোগ আন্দোলন 1920 থেকে 22। ওকে, নেক্সট দেখো চৌরিচৌরা ঘটনা 1922। খিলাফত আন্দোলন কবে হয়? 1919। মপলা বিদ্রোহ যেটি কেরালাতে সংগঠিত হয়েছিল, এটা পরীক্ষাতে আসে যে মোপলা বিদ্রোহ বা মপেলা বিদ্রোহ এটি কোথায় সংগঠিত হয়? কেরালা 1921। কাকরি ট্রেন ডাকাতি 1925। নেক্সট দেখো আইন অমান্য আন্দোলন, এটি হয়ে যাবে 1930 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন 1930। লবণ সত্যাগ্রহ 1930। অলিন্দ যুদ্ধ বা রাইটার্স বিল্ডিং আক্রমণ কে করেছিল? বিনয় বাদল দীনেশ বা বিবাদী, এটি হয়েছিল 1930 সালে। নেক্সট দেখো ভারত ছাড়ো আন্দোলন 1942। তেভাগা আন্দোলন 1946 এবং নৌ বিদ্রোহ 1946 হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আমরা আলোচনা করব জাতীয় উদ্যান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর। তো দেখো জাতীয় উদ্যানের প্রথম প্রশ্ন রয়েছে নামদাফা জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ। বন্দিপুর জাতীয় উদ্যান এটি কোথায় অবস্থিত? তো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। ওকে, নেক্সট দেখো সাতপুরা জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। পেন্ট জাতীয় উদ্যান মধ্যপ্রদেশ। নেক্সট দেখো বানরঘাটা জাতীয় উদ্যান এটি হয়ে যাবে কর্ণাটক। মেরিন জাতীয় উদ্যান গুজরাট এবং গির জাতীয় উদ্যান এটা হয়ে যাবে গুজরাট। এবং গির জাতীয় উদ্যান এটি কিন্তু সিংহের জন্য বিখ্যাত। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট আমরা আলোচনা করব বিভিন্ন গুরুত্বপূর্ণ অভয়ারণ্য, যেমন সোনাই রূপাই অভয়ারণ্য কোথায় অবস্থিত? আসাম। চন্দ্রপ্রভাটা পরীক্ষাতে আসে উত্তরপ্রদেশ। দাচিগ্রাম অভয়ারণ্য জম্মু ও কাশ্মীর। নেক্সট দেখো আচানা কমার অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত? বিহার হয়ে যাবে সঠিক উত্তর। ভিতরকণিকা অভয়ারণ্য এটি হয়ে যাবে উড়িষ্যা। মালাবার অভয়ারণ্য এটি হয়ে যাবে কেরল। গির জাতীয় উদ্যান এটি করালাম, এটি হয়ে যাবে গুজরাট। নেক্সট দেখো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ অভয়ারণ্য রয়েছে,
যেমন পেরিয়ার অভয়ারণ্য, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঠিক উত্তর হয়ে যাবে কেরল। পাঁচমারি অভয়ারণ্য, সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। এবং দান্দেলি অভয়ারণ্য, এটি হয়ে যাবে কর্ণাটকে অবস্থিত। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, ভারতের সীমানা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। যেমন বাংলাদেশের সাথে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা কত দীর্ঘ? সঠিক উত্তর হবে 4096। পাকিস্তানের সাথে ভারতের সীমানা 3323 কিমি। নেপালের সাথে ভারতের সীমানা 1751 কিমি। চীনের সাথে ভারতের সীমানা 3488 কিমি। অর্থাৎ ভারতের যে বিভিন্ন প্রতিবেশী দেশগুলো রয়েছে তাদের সাথে আমাদের ভারতের যে সীমানার দৈর্ঘ্য সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ হ্রদ। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, উলার হ্রদ এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জম্মু কাশ্মীর। লোকটাক হ্রদ মণিপুর। সম্বর এটি হয়ে যাবে রাজস্থান। পুলিকট হ্রদ এটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্বত। সাতপুরা পর্বত এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। বিন্ধু পর্বত এটি হয়ে যাবে গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, আরাবল্লী পর্বত, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। রাজস্থান, দিল্লি, রকি পর্বতমালা। এবার দেখো বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ পর্বতমালা। রকিটা হয়ে যাবে উত্তর আমেরিকাতে অবস্থিত। আলাস্কা হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের হিমালয় হবে এশিয়া, মূলত নেপাল এবং ভারতবর্ষ। আলপস পর্বতমালা হয়ে যাবে ইউরোপ। পশ্চিমঘাট পর্বতমালা হয়ে যাবে পশ্চিম ভারতে অবস্থিত। ওকে, নেক্সট দেখো ইউরাল পর্বতমালা, এটি হয়ে যাবে রাশিয়া। আটলাস উত্তর পশ্চিম আফ্রিকা। গ্রেট ডিভাইডিং রেঞ্জ পূর্ব অস্ট্রেলিয়া। কারাকোরাম এটি হয়ে যাবে দক্ষিণ মধ্য এশিয়া। হিন্দুকুশ দক্ষিণ মধ্য এশিয়া। আরাবল্লী পর্বতমালা দক্ষিণ পশ্চিম ভারত। নেক্সট দেখো বিভিন্ন নদী তীরবর্তী শহর। পুলিশ পরীক্ষাতে কিন্তু প্রত্যেকবারই এই টপিক থেকে প্রশ্ন এসেছে, তোমরা যদি বিগত বছরের প্রশ্ন দেখো। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে, আগ্রা এটি কোন নদীর তীরে অবস্থিত? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পরীক্ষার শেষ মুহূর্তে এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু একবার রিভিশন করে নেবে, তোমাদের কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আগ্রা এটি হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত। হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা হয়ে যাবে সঠিক উত্তর। গান্ধীনগর কোন নদীর তীরে অবস্থিত? সবরমতী হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত? মুসি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো মহীশূর কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে ঝিলাম। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী শহর। আমরা দেখলাম এগুলো আমাদের ভারতবর্ষের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর, সেগুলো কোন নদীর তীরে অবস্থিত। তো এইবার আমরা দেখব পৃথিবীর বিভিন্ন নদী তীরবর্তী শহরগুলো কী কী রয়েছে। তো দেখো রোম এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে টাইবার। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? টেমস নদী। কায়রো এটি হয়ে যাবে নীল। নিউ ইয়র্ক এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে হাডসন। নেক্সট দেখো সাংহাই এটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে ইয়াংসি কিয়াং। লাহোর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে ইরাবতী। নেক্সট দেখো বিভিন্ন গুরুত্বপূর্ণ খনি অঞ্চল, তোমাদের পুলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক। খেতড়ি এটি কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো খেতড়িটা হয়ে যাবে তামা উৎপাদন। গোলকুন্ডা তেলেঙ্গানা এটি কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? তো দেখো গোলকুন্ডা এটি হয়ে যাবে সঠিক উত্তর হীরা। পাখরখনি এটি হয়ে যাবে বক্সাইট। দেউলি এটি মহারাষ্ট্রে রয়েছে, এটি হয়ে যাবে ম্যাঙ্গানিজ উত্তোলনের জন্য বিখ্যাত। নেক্সট দেখো ঝরিয়া যেটি ঝাড়খণ্ডে অবস্থিত, কোন খনিজ উত্তোলন করা হয়? কয়লা। আর নন্দীদুর্গ যেটি কর্ণাটকে অবস্থিত, সেখান থেকে কোন খনিজ উত্তোলন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সোনা। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট ভূগোল থেকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সৌরজগৎ। সৌরজগৎ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন দেখো নিকটতম নক্ষত্র কোনটি? তো নিকটতম নক্ষত্র হয়ে যাবে প্রক্সিমা সেন্ট্রাই। পৃথিবীর যমজ শহর হবে শুক্র। গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়? বৃহস্পতি। আবর্তনকাল এবং পরিক্রমণকাল প্রায় সমান কোন গ্রহের? শুক্রের। সবথেকে বড় উপগ্রহের নাম কি? সৌরজগতের সবথেকে বড় উপগ্রহ হয়ে যাবে গ্যানমিড। সবথেকে দ্রুত সূর্যকে পরিক্রমণ করে কোন গ্রহ? সঠিক উত্তর হবে বুধ। একমাত্র কোন গ্রহ পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে? সঠিক উত্তর হবে শুক্র। বাকি প্রত্যেকটা গ্রহ কিন্তু পৃথিবী সহ প্রত্যেকটা গ্রহ পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, এগুলো মনে রাখবে। নেক্সট দেখো সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? সঠিক উত্তর হবে আকাশগঙ্গা। সৌরজগতের সবথেকে গরম বা উষ্ণতম গ্রহ কোনটি?
তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শুক্র। নীল গ্রহ কাকে বলা হয়? পৃথিবীকে। লাল গ্রহ কাকে বলা হয়? মঙ্গলকে। সবুজ গ্রহ কাকে বলা হয়? ইউরেনাসকে। শীতলতম গ্রহ কাকে বলা হয়? নেপচুনকে। ওকে, নেক্সট দেখো ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো পৃথিবীর মাঝখান দিয়ে গিয়েছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। উত্তর দিকে রয়েছে কর্কটক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর নর্থ। আর দক্ষিণ দিকে রয়েছে মকরক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি সাউথ। ওকে, তো দেখো এই যে কর্কটক্রান্তি রেখা, এটি কিন্তু পৃথিবীর অনেক দেশ এবং মহাদেশের উপর দিয়ে গিয়েছে। ঠিক তেমনিভাবে আমাদের ভারতবর্ষের মাঝখান দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা প্রবাহিত হয়েছে। তো ভারতবর্ষের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু এই কর্কটক্রান্তি রেখা গিয়েছে। সেগুলো কী কী? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা। ওকে, তো এই মোট 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। তো তোমরা এটিকে একটি সূত্র আকারে তোমরা মনে রাখতে পারো। সূত্রটা কি? কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। কর্কট থেকে দেখো কি আসছে? কর্কটক্রান্তি রেখা। মিত্র, মি থেকে আসছে মিজোরাম, ত্র থেকে আসছে ত্রিপুরা, গা থেকে আসছে গুজরাট, ম থেকে মধ্যপ্রদেশ, ছা থেকে ঝাড়খণ্ড, প থেকে পশ্চিমবঙ্গ এবং এই ছাড় থেকে তোমরা এটাকে ঝাড় ভাববে, ঝাড়খণ্ড। ওকে, তো এইভাবে তোমরা কিন্তু ট্রিকের মাধ্যমে এগুলো মনে রাখতে পারো, তাহলে কিন্তু পরীক্ষা হলে কোনো কনফিউশন হবে না। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট পুলিশ পরীক্ষার জন্য মোস্ট একটি ট্রেন্ডিং টপিক, বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিরূপ। এবার আমরা এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিরূপ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে নেব। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে? হিমবাহ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির নাম কী কী? অর্থাৎ হিমবাহ থেকে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়? যেমন দেখো কড়ি বা সার্ক, এরিটি, কর্তিত ইস্পার, ঝুলন্ত পতাকা, রসে মাতানে, ফিয়ড, গ্রাব রেখা, ড্রামলিন। তো এগুলো হচ্ছে হিমবাহ দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের উদাহরণ। নেক্সট দেখো নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির নাম কী কী? নদী, তো দেখো নদী দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি হচ্ছে গিরিখাত, অন্ধ উপত্যকা, শুষ্ক উপত্যকা, প্রাকৃতিক সুড়ঙ্গ এবং প্রাকৃতিক সেতু। নেক্সট দেখো বায়ু দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলির নাম কী কী? তো বায়ু দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপগুলি হচ্ছে গৌড়, জিউগেন, ইয়াংদাং, ইনসেলবার্জ, অপসারণ, গর্ত প্রভৃতি এবং লোয়েস সমভূমি। এগুলো কিন্তু বায়ু দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের উদাহরণ। তো এরপরে দেখো নেক্সট বিভিন্ন ভৌগোলিক দিবস থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো কিন্তু বারে বারে পুলিশ পরীক্ষাতে এসেছে এই টাইপের প্রশ্নগুলো। যেমন দেখো কর্কট সংক্রান্তি কবে হয়? কর্কট সংক্রান্তি এই দিনটি হলো যেদিনে পৃথিবীর উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় হয়, রাত্রি সব থেকে ছোট, সেটাকে বলা হচ্ছে কর্কট সংক্রান্তি। তো দেখো কর্কট সংক্রান্তি হয় 21শে জুন। মকর সংক্রান্তি কবে হয়? দেখো মকর সংক্রান্তি ঠিক কর্কট সংক্রান্তির বিপরীত, মানে এই দিনে হবে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দিন সব থেকে বড়, রাত্রি সব থেকে ছোট। তো দেখো এই মকরক্রান্তির দিন এটি কবে হয়? 22শে ডিসেম্বর। নেক্সট দেখো পৃথিবীর অপুসুর অবস্থান। দেখো পৃথিবীর অপুসুর অবস্থান মানে পৃথিবী থেকে যে সূর্যের দূরত্ব সেদিন সব থেকে বেশি হবে। কারণ দেখো পৃথিবীর কক্ষপথটা ডিম্বাকৃতি, সেই কারণে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কখনো বেশি হচ্ছে আবার কখনো কম হচ্ছে। তো বছরের এই একটি দিনে 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে বেশি হয়, এটাকে বলা হচ্ছে অপুসুর অবস্থান। নেক্সট দেখো অনুসুর অবস্থান ঠিক এর বিপরীত, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সব থেকে কম হবে 3 জানুয়ারি। নেক্সট দেখো মহাবিষুব এবং জলবিষুব। তো দেখো এই দুটো দিন মনে রাখবে, এই দুটো দিনে পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা কিন্তু সমান হয়। ওকে, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত্রি, মানে নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয়। তো দেখো 21শে মার্চ এই দিনটিকে বলা হচ্ছে মহাবিষুব, আর 23শে সেপ্টেম্বর এই দিনটিকে বলা হচ্ছে জলবিষুব। বিষুব কথার অর্থ হচ্ছে সমান, অর্থাৎ এই দুটো দিনে জলবিষুব এবং মহাবিষুবের দুটো দিনে পৃথিবীর দিন এবং রাত্রি সর্বদা সমান হয়। ওকে, তো এরপরে দেখো নেক্সট ভারতের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য জলপ্রপাত সমূহ রয়েছে, যেমন দেখো কুঞ্চিকল জলপ্রপাত, এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে কর্ণাটক। যোগ জলপ্রপাত, এটি হবে কর্ণাটক। চাচাই জলপ্রপাত, এটি হবে মধ্যপ্রদেশ। কেউতি, এটি হবে মধ্যপ্রদেশ। নেক্সট দেখো শিবসমুদ্রম জলপ্রপাত, এটি হয়ে যাবে কর্ণাটক। এবং হুড্রু জলপ্রপাত, এটি হয়ে যাবে ঝাড়খণ্ডে অবস্থিত। ফ্রেন্ডস, এরপরে দেখো নেক্সট কিছু গুরুত্বপূর্ণ ধারা সংবিধান থেকে। যেমন দেখো ভারতীয় ভূখণ্ড প্রশাসন কোনো রাজ্যের সূচনা সংক্রান্ত বিষয় কত নম্বর ধারাতে রয়েছে?
সঠিক উত্তর হবে 1 থেকে 4 নম্বর ধারা। নাগরিকত্ব সংক্রান্ত বিষয়ে কত নম্বর ধারাতে রয়েছে? 5 থেকে 11। মৌলিক অধিকার এটা হবে 12 থেকে 35। রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এটি কত নম্বর ধারায় রয়েছে? 36 থেকে 51। ওকে। মৌলিক কর্তব্য এটা কিন্তু পরীক্ষাতে আসে, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মৌলিক কর্তব্য এটি কত নম্বর ধারাতে রয়েছে? সঠিক উত্তর হবে 51 নং ধারা। কেন্দ্রের শাসন ব্যবস্থা এবং সরকার সংক্রান্ত বিষয়ে কত নম্বর ধারাতে রয়েছে? সঠিক উত্তর হবে 52 থেকে 151 নং ধারা। অ্যাটর্নি জেনারেল সংক্রান্ত বিষয় 76 নং ধারা। অ্যাডভোকেট জেনারেল সংক্রান্ত বিষয় এটি হয়ে যাবে 165 নম্বর ধারায় রয়েছে। নেক্সট দেখো হাইকোর্টের কার্যাবলী সংক্রান্ত বিষয় এটি কত নম্বর ধারাতে রয়েছে? সঠিক উত্তর হবে 214 থেকে 232 নং ধারা। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটি হয়ে যাবে 243 নং ধারায়। নির্বাচন কমিশনের কার্যাবলী 324 নং ধারায়। ইউপিএসসি এবং স্টেট পিএসসি এগুলো কত নম্বর ধারাতে রয়েছে? সঠিক উত্তর হবে 315 থেকে 323 নং ধারায়। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়ে কত নম্বর ধারাতে রয়েছে? 352। রাষ্ট্রপতির শাসন সংক্রান্ত বিষয় 356 এবং অর্থনৈতিক জরুরি অবস্থা 360। তো দেখো এই তিন প্রকার জরুরি অবস্থা আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে। একটা হচ্ছে জাতীয় জরুরি, একটা হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা কোনো রাজ্যের জরুরি অবস্থা, আর একটা হয় অর্থনৈতিক জরুরি অবস্থা, ইকোনমিক ক্রাইসিস। নেক্সট দেখো সংবিধান সংশোধন প্রক্রিয়া এই বিষয়টি কত নম্বর ধারাতে রাখা হয়েছে? সঠিক উত্তর হবে 368 নম্বর ধারায় রাখা হয়েছে। ওকে ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংবিধানের যে উৎস, অর্থাৎ আমাদের ভারতীয় সংবিধানের কোন বিষয় কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে। যেমন দেখো মৌলিক অধিকার, প্রস্তাবনা, লিখিত সংবিধান, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠাতা, তো এই সমস্ত বিষয়গুলো কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে আমেরিকা। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো রাশিয়া থেকে কী কী নেওয়া হয়েছে? মৌলিক কর্তব্য, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সমস্ত ধারণা। সংবিধান সংশোধন প্রক্রিয়া এটি দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন, এই সমস্ত বিষয় কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট সংসদীয় শাসন ব্যবস্থা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পার্লামেন্ট, এই সমস্ত বিষয় কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ব্রিটেন বা ইংল্যান্ড। তারপরে দেখো জরুরি অবস্থা, আমাদের সংবিধানে যে 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে এটা হচ্ছে জার্মানি থেকে নেওয়া হয়েছে। তো এই হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধানের উৎস। এইবার আমরা দেখব বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, এগুলো কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। দেখো তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য কিন্তু প্রত্যেকটা বিষয় বাছাই করে এখানে রাখা হয়েছে। আশা করা যায় এই টপিকগুলো থেকে প্রচুর প্রশ্ন তোমরা কিন্তু কেপি কনস্টেবল প্রিলি পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। তো দেখো 36তম সংবিধান সংশোধন এর আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে সিকিমকে সহযোগী রাজ্য হিসেবে ভারতে অন্তর্ভুক্ত করা। নেক্সট দেখো 42তম সংবিধান সংশোধন এর আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হয় সংসদকে। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ লিপিবদ্ধ করা হয় এবং সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা এই শব্দ 3টি প্রস্তাবনায় কিন্তু যুক্ত করা হয়। নেক্সট দেখো 44তম সংবিধান সংশোধনের আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে সম্পত্তির অধিকারকে কিন্তু মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়। তখন থেকেই 60টি মৌলিক অধিকার থেকে আমাদের সংবিধানে কিন্তু 6টি মৌলিক অধিকার হয়ে যায়। বর্তমানে আমাদের মৌলিক অধিকারের সংখ্যা কতগুলো? সঠিক উত্তর হবে 6টি, আর মৌলিক কর্তব্য সঠিক উত্তর হবে 11টি। নেক্সট দেখো 61তম সংবিধান সংশোধন এর আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে ভোট অধিকারের যে লাভের প্রয়োজনীয় ন্যূনতম বয়স সেটা কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়। নেক্সট দেখো 101তম সংবিধান সংশোধন এর আলোচ্য বিষয় কি? সঠিক উত্তর হবে জিএসটি প্রবর্তন, গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রবর্তন। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন ন্যূনতম বয়স। যেমন দেখো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল এই সমস্ত ক্ষেত্রে মিনিমাম এজ কত হওয়া প্রয়োজন? এগুলো পরীক্ষাতে আসে। মনে রাখবে 35 বছর, আর প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, এমএলএ, এমপি এগুলো হবে 25 বছর, আর রাজ্যসভা সদস্য এটা হয়ে যাবে কিন্তু 30 বছর। মনে রাখবে আমাদের পার্লামেন্টের 2টো কক্ষ, একটা হচ্ছে আপার হাউস মানে রাজ্যসভা, আর একটা হচ্ছে লোয়ার হাউস মানে হচ্ছে লোকসভা। এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। নেক্সট দেখো বিভিন্ন শপথ বাক্য পাঠ, অর্থাৎ কে কাকে শপথ বাক্য পাঠ করায়। তো দেখো ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? তো মনে রাখবে ভারতের প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি।
ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? রাষ্ট্রপতি। ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে শপথ বাক্য কে পাঠ করান? এটিও হয়ে যাবে রাষ্ট্রপতি। নেক্সট দেখো, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে? সেই রাজ্যের রাজ্যপাল। ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে? হাইকোর্টের প্রধান বিচারপতি। আর এমএলএদের শপথ বাক্য পাঠ করান কে? সেই রাজ্যের রাজ্যপাল। নেক্সট দেখো, ভারতের যে 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে, তো এই আমরা 3 প্রকার জরুরি অবস্থা সম্পর্কে একবার দেখে নেব। তো দেখো, এখনও পর্যন্ত 3বার আমাদের দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। এক হচ্ছে 1962 সালে ভারত এবং চীনের যুদ্ধের সময়, 2 হচ্ছে 1971 সালে ভারত এবং পাকিস্তান যুদ্ধের সময়, আর 3 হচ্ছে 1975 সালে আমাদের ভারতবর্ষের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগের কারণে এই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ওকে, নেক্সট দেখো, সংবিধানের 0 আওয়ার, এটিও কিন্তু পুলিশ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ টপিক, তাই এখানে রাখা হয়েছে। 0 আওয়ার দেখো সাধারণত দুপুর 12টা থেকে শুরু হয়, যেখানে সংসদের জরুরি বিষয়গুলো আলোচনা করা হয়। ওকে, নেক্সট দেখো, এবার আমরা বিজ্ঞান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। প্রথমে আমরা দেখে নেব মানব দেহ থেকে বেশ কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন দেখো, মানব দেহের মোট পেশির সংখ্যা কত? 639টি। আর মোট হাড়ের সংখ্যা হবে 206টি। মানব দেহের মোট রক্তের পরিমাণ 5.6 লিটার। মানব দেহের রক্ত তঞ্চনের সময়কাল 3 থেকে 6 মিটার। মানব দেহের সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি, এটি হয়ে যাবে থাইরয়েড। নেক্সট দেখো, মানব দেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? পিনিয়াল বডি। মানব দেহের সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থির নাম কি? যকৃৎ। মানব দেহের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কি? প্লীহা। মানব দেহের সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? 42 থেকে 45 সেমি। মানব দেহের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? 31 জোড়া। মানব দেহের দীর্ঘতম কোষ স্নায়ুকোষ। মানব দেহের করোটি স্নায়ুর সংখ্যা, এটি হয়ে যাবে 12 জোড়া। আর মানব দেহের মোট অস্থির সংখ্যা, এটি হয়ে যাবে 206টি। দেখো, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে মানব দেহ থেকে। মানব দেহের মস্তিষ্কের ওজন কত? 1360 গ্রাম। মানব দেহের কঠিনতম অংশ কোনটি? আমাদের যে দাঁতের এনামেলগুলো থাকে, এটি হচ্ছে আমাদের সারা শরীরের সবথেকে কঠিনতম অংশ। মানব দেহের ব্যস্ততম অঙ্গের নাম কি? হৃৎপিণ্ড। মানব দেহের সবথেকে শক্তিশালী পেশির নাম কি? এটি হয়ে যাবে চোয়ালের পেশি। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট, বিভিন্ন পরিমাপক যন্ত্র থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব। এটিও কিন্তু বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি টপিক। যেমন দেখো, হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? তো সঠিক উত্তর হবে হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক গুরুত্ব পরিমাপ করা হয়। হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা হয়ে যাবে সঠিক উত্তর। ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয়? সঠিক উত্তর হবে তাপ। অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বাতাসের গতি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, ভিটামিনের অভাবজনিত বিভিন্ন যে রোগগুলো রয়েছে, যেমন দেখো রাতকানা, এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে ভিটামিন এ। বেরিবেরি, এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন বি1। স্কারভি, এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি। বাচ্চাদের রিকেট, বড়দের অস্টিওম্যালেসিয়া, এই রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? সঠিক উত্তর হবে ভিটামিন ডি। ওকে, নেক্সট দেখো, বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, বিভিন্ন ধাতু খনিজ পদার্থ ঘটিত রোগের যে তালিকা। যেমন দেখো, মিনামাটা, এই রোগটি কিসের অভাবে হয়? পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে, শুধু পুলিশ পরীক্ষা নয়, বিভিন্ন পরীক্ষাতে। নেক্সট দেখো, ব্ল্যাকফুট, এই রোগটি কিসের অভাবে হয়? আর্সেনিক। নেক্সট দেখো, ডার্মাটাইসিস, ক্রোমিয়াম। নেক্সট, মেসোথেলিমা, এই রোগটি কিসের অভাবে হয়? সঠিক উত্তর হবে অ্যাসবেস্টস। নেক্সট দেখো, ডিসলেক্সিয়া, এই রোগটি কিসের অভাবে হয়? সীসা, ইটাই ক্যাডমিয়াম। নেক্সট দেখো, সিডোরোসিস, এটি লোহার অভাবে হয়। ওকে, নেক্সট দেখো, বিভিন্ন প্রাণীদের শ্বাসঙ্গের নাম, এগুলো পরীক্ষাতে আসে। যেমন দেখো, স্পঞ্জ, হাইডার শ্বাসঙ্গের নাম কি? দেহতল। কেঁচো, যোগ, এদের শ্বাসঙ্গের নাম কি? দেহত্বক বা চামড়া। বাদুড়, তিমি, মানুষ, এদের শ্বাসঙ্গের নাম কি? ফুসফুস। শামুক, ঝিনুক, এদের শ্বাসঙ্গের নাম কি? ফুলকা ও মেন্টাল পর্দা। ওকে, নেক্সট দেখো, এবার আমরা দেখে নেব কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ফ্রেন্ডস, এবার দেখো নেক্সট, আমরা কম্পিউটার সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবার দেখে নেব। যেমন দেখো, ডিবিএমএস এর পুরো নাম কি? ডিবিএমএস এর পুরো নাম হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ল্যান এর পুরো নাম কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। দেখো, তোমাদের কিন্তু পুলিশ পরীক্ষাতে কম্পিউটার থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। নেক্সট দেখো, পিডিএ এর পুরো নাম কি? পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্স। সিডি, কম্প্যাক্ট ডিস্ক। ডাব্লিউডাব্লিউডাব্লিউ এর পুরো নাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। নেক্সট দেখো,
বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। 1 নিবেল সমান কত বিট? 4 বিট। 1 বাইট সমান 8 বিট। 1 কেবি সমান 1024 বাইট। 1 এমবি সমান 1024 কেবি এবং 1 জিবি সমান 1024 এমবি এবং 1 টিবি, এটাও তোমাদের পরীক্ষায় আসতে পারে, 1 টিবি সমান কত? এটা হবে 1024 জিবি। ওকে, তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ তোমাদের কেপি কনস্টেবল পরীক্ষার জন্য জিকে, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সংবিধান প্রত্যেকটা টপিক থেকে বাছাই করা প্রশ্ন, মহা ম্যারাথন ক্লাস। আর দেখো তোমাদের কিন্তু পুলিশের নতুন বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হতে চলেছে ডাব্লিউপি, কেপি এবং আবগারি পুলিশ ডিপার্টমেন্টে। তো অলরেডি আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 10ই ডিসেম্বর থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে, তোমাদের ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ 2026। তো তোমরা যারা এই নতুন পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে ক্লাস করতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর, এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়া তোমাদের কেপি কনস্টেবলের জন্য কিন্তু মেন্স পরীক্ষার যে ব্যাচ, সেটা কিন্তু আগামী 25শে ডিসেম্বর থেকে শুরু হবে। এটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে অ্যানাউন্সমেন্ট করে দিলাম। তোমাদের পরীক্ষার পর 25শে ডিসেম্বর থেকে তোমাদের কলকাতা পুলিশ মেন্স পরীক্ষার জন্য আমাদের নতুন একটি ব্যাচ শুরু হবে। তো সেই ব্যাচেও তোমরা যদি ভর্তি হতে চাও, আগামী পরীক্ষার পর মানে রোববারের পর তোমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, আর দেখো তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, অবশ্যই তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। এই সমস্ত প্রত্যেকটি সুবিধার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক, সেই লিঙ্কটাও ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।